প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সারা দেশে সমবায় ছড়িয়ে দিতে হবে। সারা দেশের মানুষকে নিয়ে যৌথভাবে খাদ্য নিশ্চয়তা, আর্থসামাজিক উন্নয়ন নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। বলেন, অবসর পেলে 2 বোন টুঙ্গিপাড়ায় এসে থাকবেন। গোপালগঞ্জে দাঁড়িয়ারকুল সমবায় সমিতির সদস্যদের সাথে মতবিনিময় শেষে একথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, কোটালীপাড়া ও টুঙ্গিপাড়ায় যত অনাবাদি জমি আছে সেই সব জমিকেই উৎপাদনের আওতায় আনা হবে। সমবায়ের মাধ্যমে যা উৎপাদন হবে সেখান থেকে কেউ সঞ্চয় করতে চাইলে তাও পারবে। লক্ষ্য, প্রতিটা পরিবারে যেন দারিদ্রতা দূর হয়। পল্লী সঞ্চয়ী ব্যাংককে আরও শক্তিশালী করা হচ্ছে। কর্মসংস্থান ব্যাংক করা হয়েছে যাতে সেখান থেকে ঋণ নিয়ে যুবকরা নিজেরাই কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। এর আগে টুঙ্গিপাড়ায় জাতির পিতা শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তার সঙ্গে তার ছোট বোন শেখ রেহানা, শেখ হেলাল সহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। সমবায় মন্ত্রী বানিয়েছি তাকে, তিনি প্রতিমন্ত্রীর দায়িত্বে আছেন, তাকেও নিয়ে আসছি দেখার জন্য। এই কারণে যে আমাদের এটা দেখে বাংলাদেশের প্রতি অঞ্চলে সে ঘুরবে, যাবে, দেখবে। কারণ এর আগেও যিনি ছিলেন স্বপন ভট্টাচার্য, তাকেও আমি দুর্গম এলাকায় পাঠিয়েছি। আমরা চাই সারা বাংলাদেশে এভাবে মানুষকে নিয়ে যৌথভাবে উৎপাদন বৃদ্ধি করা, মানুষের খাদ্য নিশ্চয়তা, ক্ষুদ্র সঞ্চয়ের মাধ্যমে মানুষের আর্থসামাজিক উন্নতি করা এবং জীবন মান উন্নত করা। সেটাই আমরা করতে চাই, যেটা জাতির পিতার স্বপ্ন ছিল দেশের মানুষকে নিয়ে। সেটাই আমার দায়িত্ব, সেটা আমার করা। ঢাকেশ্বরী মন্দিরে বন্ধ হয়ে যাওয়া ফ্রি ক্লিনিক আবার চালু করা হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন। শুক্রবার মহানগর সার্বজনীন পূজা কমিটির দ্বিবার্ষিক সম্মেলনে তিনি একথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রতি শুক্রবার ঢাকেশ্বরী মন্দির কমিটিকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হবে। সেজন্য সবাইকে মানবতার সেবায় কাজ করার আহ্বান জানান তিনি। মন্ত্রী আরও বলেন, ঈদে পার্বণে সনাতন ধর্মের মানুষ হাসপাতালে কাজ করে, পূজায় মুসলিম ভাইয়েরা সেই দায়িত্ব পালন করে। এমন সম্প্রীতির দেশ বাংলাদেশ পৃথিবীর কোথাও নেই মন্তব্য করেন তিনি। এছাড়া সবাই মিলে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। এখানে একটা ফ্রি ক্লিনিকের ব্যবস্থা ছিল, সেটা কিন্তু এখন হচ্ছে না। আমার মনে হয় এটা চালু করা উচিত। আপনারা যদি প্রতি বন্ধের দিন এখানে রোগীর গরিব বিনামূল্যে যারা গরিব শ্রেণীর লোক তাদের ব্যবস্থা করেন, আমি এখানে স্পেশালিস্ট পাঠানোর ব্যবস্থা করব। এতে কোনো সন্দেহ নাই। আপনারা এই কাজগুলো করে মানবতার সেবা, আমি যেটা বিশ্বাস করি, জীবে প্রেম করে যেজন সেজন সে বিচে ঈশ্বর। আবহাওয়ার অজুহাতে এবার বেড়েছে সব ধরনের মুরগির দাম। ব্রয়লার মুরগি প্রতি কেজি বিক্রি হচ্ছে 230 টাকা, আর সোনালী মুরগি বিক্রি হচ্ছে 400 টাকা কেজিতে। বিক্রেতারা বলছেন, গেল সপ্তাহে 2 দিনে টানা বৃষ্টিতে সরবরাহ কমে গেছে, পরিবহন সমস্যা হচ্ছে ও অসুস্থ হয়ে অনেক মুরগি মারা যাচ্ছে। ক্রেতারা বলেছেন, নিয়ন্ত্রণ না থাকায় বিভিন্ন অজুহাতে ইচ্ছে মতো দাম বাড়াচ্ছে ব্যবসায়ীরা। নিরুপায় হয়ে বাড়তি দামেই কিনতে হচ্ছে তাদের। রাজধানীর বাজারে 3 দিন আগেও ব্রয়লার মুরগির দাম ছিল প্রতি কেজি 175 থেকে 180 টাকা, অথচ আজ তার দাম হাঁকানো হচ্ছে 200 টাকা কেজি। এদিকে এক সপ্তাহের ব্যবধানে খুচরা বাজারগুলোতে ফার্মের মুরগির ডিম প্রতি ডজনে 15 থেকে 20 টাকা বেড়ে 135 থেকে 140 টাকা বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহে ডজন প্রতি ছিল 120 থেকে 125 টাকা। মাছ ধরায় 2 মাসের নিষেধাজ্ঞা শেষে কাঙ্ক্ষিত ইলিশ পাচ্ছেন না জেলেরা, আর ইলিশের সরবরাহ কম থাকায় চাঁদপুর বড় স্টেশন ঘাটে এখনো জমে ওঠেনি কেনাবেচা। যেটুকু ইলিশ নিয়ে জেলেরা ঘাটে ভিড়ছেন তার দামও আকাশছোঁয়া। জেলেরা জানান, গত বছর এ সময় প্রতিদিন গড়ে 50 থেকে 100 মণ ইলিশ চাঁদপুরের প্রধান মৎস্য আড়তে বেচাকেনা হতো, আর এবছর প্রতিদিন 10 থেকে 15 মণ ইলিশ সরবরাহ হচ্ছে। বর্তমানে মাছ ঘাটে এখন 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 2400 থেকে 2500 টাকা, আর ছোট আকারের 500 থেকে 700 গ্রামের ইলিশ 1600 থেকে 1700 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। এছাড়া নদীতে ইলিশ সহ সব ধরনের মাছ কম। নদীতে স্রোত ও পানি কম থাকলেও ইলিশ জালে ওঠে না। চট্টগ্রামের পতেঙ্গায় বিমান দুর্ঘটনায় নিহত পাইলট আসিম জাওয়াদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন তার নিজের এলাকা মানিকগঞ্জের হাজারো মানুষ। এর আগে মানিকগঞ্জের শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে 3য় জানাজা হয়েছে। সেখানে শ্রদ্ধা জানাতে আসেন তার স্বজন, প্রতিবেশী ও জনপ্রতিনিধিরা। সেখানে 3য় জানাজা শেষে তার মরদেহ শেওতা কবরস্থানে দাফন করা হয়। মনিরুল ইসলাম মিহিরের তথ্য ছবিতে প্রতিবেদন। শুক্রবার সকাল 11:30টায় মানিকগঞ্জের শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে আনা হয় আসিম জাওয়াদের মরদেহ। এক যুগের বেশি সময় যিনি আকাশে উড়ে বেরিয়েছেন, শেষ বেলাও তার মরদেহ বহন করে আনে বিমান বাহিনীরই একটি হেলিকপ্টার।
এ সময় তার প্রতি শ্রদ্ধা জানাতে ভিড় করেন হাজারো স্বজন, প্রতিবেশী ও সহকর্মী। পরিবারের লোকজন বলছেন, ছাত্র জীবনে আসিম কখনো দ্বিতীয় হননি। সেই ধারাবাহিকতা ছিল পেশা জীবনেও। অর্জন করেছেন সোর্ড অফ অনার, দায়িত্ব পালন করেছেন জাতিসংঘ শান্তি মিশনেও। রিফাত তো লাখে একজন ছিল। কিছু বলার নেই, আসলে আমার ভাষা নাই কিছু বলার। আসিমকে চিরবিদায় জানাতে এসেছিলেন জনপ্রতিনিধি সহ বিমানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। সহকর্মীরা বলছেন, বড় ধরনের ক্ষতি এড়াতে নিজেদের জীবন বিপন্নের শঙ্কার কথা জেনেও ঘনবসতিপূর্ণ এলাকা থেকে বিমানটিকে জনবিরল এলাকায় নিয়ে যান সাহসী দুই পাইলট। এতে অনেক বড় ধরনের ক্ষতির হাত থেকে বহু মানুষের জীবন রক্ষা করলেও নিজের প্রাণ বাঁচতে পারেননি আসিম। কোনো লোকালয়ে যেন এটি ক্র্যাশ না করে, সেজন্য নিজের জীবনের ঝুঁকি নিয়েই উনি সে চেষ্টাটা করছিলেন। রিফাতকে হারিয়ে মানিকগঞ্জবাসী শুধু নয়, বাংলাদেশে একটা অপূরণীয় ক্ষতি হয়েছে। শ্রদ্ধা শেষে জুম্মার পর স্টেডিয়ামেই অনুষ্ঠিত হয় জানাজা। এরপর তার শেষ আশ্রয় হয় শহরের সেউতা কবরস্থান। আল্লাহ ওকে বেহেশত নসিব করুক। আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন। আসিমের জন্ম 1992 সালের 20 মার্চ। 2007 সালে তিনি সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল থেকে এসএসসি এবং 2009 সালে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ থেকে এইচএসসি শেষ করেন। 2010 সালের 10 জানুয়ারি তিনি যোগ দেন বাংলাদেশ বিমান বাহিনীতে। আব্দুল আল মামুন, 71। পতেঙ্গায় দুর্ঘটনায় পড়া কমব্যাট ট্রেনার ইয়াকোভলেভ ইয়াক 130 প্রশিক্ষণ বিমানটির দুর্ঘটনার ইতিহাস বেশ দীর্ঘ, যদিও বিমানটিকে বলা হয় সর্বাধুনিক। 2015 সালে বাংলাদেশ বিমান বাহিনীতে যুক্ত হবার পর এ পর্যন্ত 3 বার দুর্ঘটনার মুখে পড়েছে। বিশ্বের অন্যান্য দেশেও এই মডেলের বিমান প্রায় নিয়মিত দুর্ঘটনায় পড়ে। বিস্তারিত শিকদার সবুজের প্রতিবেদনে। রাশিয়ায় তৈরি এই কমব্যাট প্রশিক্ষণ বিমানটির মূল নাম দ্য ইয়াকোভলেভ ইয়াক 130, যা সংক্ষেপে YKK বা ইয়াক 130 নামে পরিচিত, আর ন্যাটো একে ডাকে মিটেন নামে। 2 আসনের এই বিমানটি মূলত উচ্চতর প্রশিক্ষণে ব্যবহৃত হলেও যুদ্ধেও এটি হালকা মাত্রায় ব্যবহারের উপযোগী। 2010 সালে রুশ বিমান বাহিনীতে যুক্ত হয় 2 ইঞ্জিনের বিমানটি। রাশিয়ার সংবাদ মাধ্যম স্পুটনিকের তথ্য অনুযায়ী বিমানটির নকশা এমনভাবে করা হয়েছে যাতে বিমান বাহিনীকে সব ধরনের সহযোগিতা দেয়া যায়, একই সাথে ব্যবহার করা যায় স্বল্প পরিসরের বিমান হামলায়ও। দাবি করা হয় বিশ্বের সবচেয়ে বিশ্বাসযোগ্য প্রশিক্ষণ বিমান ইয়াক 130, অথচ 2006 সালের 26 জুন রাশিয়ার রায়াজান এলাকায় বিধ্বস্ত হয় একটি ইয়াক 130। 2010 সালের 29 মে রাশিয়ার লিপেন্স বিমান ঘাঁটিতে পরীক্ষা করার সময় বিধ্বস্ত হয় আরেকটি ইয়াক। 2014 সালের 15 এপ্রিল রাশিয়ায় যান্ত্রিক ত্রুটির কারণে বিধ্বস্ত হয় আরও একটি বিমান। তখন প্রথমবারের মতো মারা যান একজন পাইলট। 2021 সালের 19 মে বিধ্বস্ত হয় বেলারুশ বিমান বাহিনীর একটি ইয়াক 130। মৃত্যু হয় 2 পাইলটের এবং শহরের একটি বাড়ির উপর আছড়ে পড়ে বিমানটি। 2022-এর 18 ফেব্রুয়ারি মিয়ানমার বিমান বাহিনীর 2টি ইয়াক 130 ধ্বংসের দাবি করে জান্তা বিরোধী পিপলস ডিফেন্স ফোর্স PDF। 2022 সালের 29 জুন পাখির সাথে ধাক্কা লেগে বিধ্বস্ত হয় মিয়ানমার বিমান বাহিনীর আরেকটি ইয়াক 130। সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশগুলোর বাইরে বাংলাদেশই দ্বিতীয় দেশ যারা রাশিয়ার কাছ থেকে ইয়াক 130 বিমান পায়। 2015 সালের 20 সেপ্টেম্বর বাংলাদেশ বিমান বাহিনীতে যুক্ত হয় ইয়াক 130। প্রথম ইয়াকটি বিধ্বস্ত হয় চট্টগ্রামের লোহাগড়ায় 2017 সালের 11 জুলাই। এ সময় 2 জন পাইলট অক্ষত অবস্থায় ফিরে আসেন। একই বছরের 27 ডিসেম্বর কক্সবাজারের মহেশখালীতে 2 বিমানের সংঘর্ষে বিধ্বস্ত হয় 2টি ইয়াক 130। জীবিত উদ্ধার হন 2 বিমানের 4 পাইলট। সবশেষ 2024 সালের 9 মে চট্টগ্রামে বিধ্বস্ত হয় একটি ইয়াক 130। প্যারাশুটের মাধ্যমে বেরিয়ে আসেন 2 পাইলট, তবে তাদের একজন পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বর্তমানে রাশিয়া সহ বিশ্বের মোট 8টি দেশ ব্যবহার করছে ইয়াক 130 মডেলের এই প্রশিক্ষণ বিমান। শিকদার লোটাস সবুজ, 71। ভোলায় কার্গো জাহাজের ধাক্কায় একটি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনায় হারুন মাঝি নামে এক জেলে নিহত হয়েছেন।
নৌপুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিদ্যুৎ কুমার ঘোষ জানান, শুক্রবার ভোরে হারুন মাঝি সহ 3 জেলে ধনিয়া কাঠির মাথা মৎস্যঘাট এলাকায় মাছ ধরছিলেন। এ সময় একটি কার্গো জাহাজ এসে তাদের ট্রলারটিকে ধাক্কা দেয়। এতে ট্রলারটি ডুবে যায়। পরে 2 জনকে উদ্ধার করা হলেও নিখোঁজ হন হারুন। 2 ঘন্টা পর তার মরদেহ উদ্ধার করে নৌপুলিশ। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুরে আজ ভোরে আগুনে 11টি দোকান পুড়ে গেছে। শাহবাজপুর ইউনিয়নের নেসার ডাক্তার মার্কেটে এই আগুন লাগে। খবর পেয়ে সরাইল ফায়ার সার্ভিসের 2টি ইউনিট গিয়ে আগুন নেভায়। তবে এর আগেই পুড়ে যায় হার্ডওয়্যার, সেলুন, মোবাইল বিক্রয় ও সার্ভিসিং ও জুয়েলারি শপ সহ 11টি দোকান। সরাইল ফায়ার সার্ভিসের লিডার রিয়াজ মাহমুদ জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে ধারণা করা হচ্ছে। দক্ষতা অর্জনই হলো নারীর ক্ষমতায়নের প্রথম শর্ত। তাই নারীদের স্বাবলম্বী করাটাই পাওয়ার অফ শির মূল লক্ষ্য। 2 দিনের এসএমই এন্টারপ্রেনারশিপ কর্মশালা উদ্বোধনে এমনটাই বলেন বক্তারা। সকালে পাশে আছি শিরোনামে নারী উদ্যোক্তা তৈরি বিষয়ক কর্মশালাটির উদ্বোধন করেন হালছেরোনা বন্ধুর প্রতিষ্ঠাতা চন্দা মাহজাবিন ও বিক্রয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা ঈশিতা শারমিন। কর্মশালায় মেন্টর হিসেবে আছেন বিবিআনার ফ্যাশন ডিজাইনার লিপি খন্দকার, বিশ্ব রঙের কর্ণধার বিপ্লব সাহা, এসএমই ফাউন্ডেশনের জেনারেল ম্যানেজার ফারজানা খান, সিটি ব্যাংকের হেড অফ এসএমই কামরুল মেহেদি। কর্মশালা শেষ হবে শনিবার। সেদিন অংশগ্রহণকারীদের হাতে সার্টিফিকেট তুলে দেবেন সংসদ সদস্য তারানা হালিম।